আচ্ছা, ইতিহাসে এমন কিছু চরিত্র থাকে না যাদের কথা ভাবলে মাথাটা কেমন ঘুলিয়ে যায়? বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কিন্তু একদম তেমনই একজন। কারো কাছে তিনি একজন খলনায়ক, আবার অন্য কারো কাছে মহানায়ক। কিন্তু ভাবার বিষয় হলো একই মানুষকে নিয়ে কিভাবে এতটা ভিন্ন, মানে একেবারে বিপরীতধর্মী ধারণা তৈরি হতে পারে। চলুন তো আজ এই রহস্যটা একটু খতিয়ে দেখা যাক। দেখুন, একদিকে তাকে বলা হচ্ছে স্বৈরাচারী, অত্যাচারী, এমনকি অযোগ্য শাসক, আর অন্যদিকে ঠিক তার উল্টো, তাকেই বলা হচ্ছে মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, বাংলার স্বাধীনতার জন্য জীবন দেয়া এক শহীদ। একই মানুষ সম্পর্কে দুটো একেবারে ভিন্ন কথা কিভাবে সম্ভব? আসলে এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে ইতিহাস লেখার আসল খেলাটা, মানে এর রাজনীতি। তাহলে চলুন গল্পটার একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আমরা প্রথমে সেই ছবিটা দেখব যেটা বছরের পর বছর ধরে, মানে প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে আমাদের দেখানো হয়েছে, অর্থাৎ ইংরেজরা সিরাজউদ্দৌলার যে চরিত্রটা তৈরি করেছিল সেটা। পলাশির যুদ্ধের পরপরই তো ইতিহাস লেখা শুরু হলো, তাই না? আর সেই ইতিহাসে সিরাজকে কিভাবে দেখানো হলো? একজন অত্যাচারী, মদ্যপ, এমনকি খুনি হিসেবেও তাকে দেখানো হয়েছে। ইউসুফ আলী খানের মতো সেই সময়ের লেখকরা তো তাকে একেবারে অযোগ্য একজন শাসক বলেও দাগিয়ে দিলেন। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? কেন সিরাজকে এতটা খারাপভাবে দেখানোর দরকার পড়ল? মানে এর পেছনের আসল কারণটা কি ছিল? আর উত্তরটা কিন্তু খুব সোজা। এর পেছনে ছিল একেবারে সোজা সাপটা রাজনীতি। এসব ইতিহাস তো আর এমনি এমনি লেখা হয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের টাকা দিয়ে এসব লেখাতো। কেন? যাতে তারা সবাইকে বোঝাতে পারে যে দেখো, আমরা কত ভালো কাজ করেছি, এমন একজন খারাপ শাসকের হাত থেকে বাংলাকে বাঁচিয়েছি। মানে নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য এইসব করা হয়েছিল। তো বহু বছর ধরে সিরাজের এই ভিলেন বা খলনায়কের ইমেজটাই কিন্তু সবাই সত্যি বলে জানত। কিন্তু তারপর এলো ১৯ শতক। ভারতে তখন ধীরে ধীরে জাতীয়তাবাদের হাওয়া বইতে শুরু করেছে। আর ঠিক তখনই ইতিহাসের এই পুরনো ধারণাটা প্রথমবারের মতো একটা বড়সড় ধাক্কা খেল, সবকিছু বদলাতে শুরু করল। এই যে বদলের ধারাটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ভাবুন একবার, কয়েকশো বছর ধরে একটা মানুষের পরিচয় কিভাবে পুরো পাল্টে গেল। প্রথমে ইংরেজদের বানানো খলনায়ক, তারপর এলো জাতীয়তাবাদীদের নায়ক, আর এখন আধুনিক গবেষণার হাত ধরে আমরা পাচ্ছি আর একটা নতুন ছবি। ভারতে যখন জাতীয়তাবাদের জোয়ার এলো, তখন দেশীয় লেখকরা, ঐতিহাসিকরা ভাবতে শুরু করলেন, অনেক তো হলো অন্যের লেখা ইতিহাস পড়া, এবার আমাদের নিজেদের গল্প আমাদেরই বলতে হবে। আর সেখান থেকেই শুরু হলো ব্রিটিশদের লেখা ইতিহাসকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর পালা। এই নতুন ধারার একেবারে সামনের সারিতে ছিলেন অক্ষয় কুমার মৈত্রের মতো লেখকরা। তারা কি করলেন? ইংরেজদের তোলা প্রত্যেকটা অভিযোগ ধরে ধরে খণ্ডন করার চেষ্টা করলেন, আর সিরাজকে তুলে ধরলেন একজন আপোষহীন দেশপ্রেমিক হিসেবে। এমন একজন নায়ক যিনি বাংলার স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন, নিজের জীবন দিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা দুটো ছবি দেখলাম, একটা ইংরেজদের তৈরি করা ভিলেন আর একটা জাতীয়তাবাদীদের গড়া হিরো। কিন্তু বিতর্কটা তো এখানে শেষ নয়। চলুন এবার আরেকটু এগিয়ে যাই, একেবারে আমাদের সময়, মানে ২১ শতকে। দেখি আধুনিক গবেষণা আর নতুন তথ্য প্রমাণ এই গল্পটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। ব্যাপারটা ভাবুন তো একবার, ঘটনার পর প্রায় ২০০ বছর কেটে গেছে, পুরনো তর্ক বিতর্কগুলো কেমন যেন থিতিয়ে গেছে। আর ঠিক সেই সময়েই একেবারে নতুন কিছু তথ্য প্রমাণ সামনে এলো। ইতিহাসের উপর থেকে যেন নতুন করে পর্দা সরতে শুরু করল। এখনকার ঐতিহাসিকরা কিন্তু শুধু পুরনো বই পড়েই কাজ ছাড়েন না, তারা চলে যান একেবারে ঘটনার উৎসে। যেমন ধরুন ঐতিহাসিক সুশীল চৌধুরীর কথা। তিনি সত্যিটা জানার জন্য দিনের পর দিন কাটিয়ে দিয়েছেন ব্রিটেন আর হল্যান্ডের আর্কাইভগুলোতে। উদ্দেশ্য একটাই, সেই সময়ের আসল দলিলপত্র ঘেঁটে সত্যিটাকে বের করে আনা। আর তার গবেষণা থেকে যে সিদ্ধান্তটা বেরিয়ে এলো, সেটাকে এক কথায় বৈপ্লবিক বলা যায়। তিনি অকাট্য দলিল দিয়ে প্রমাণ করে দিলেন যে সিরাজের নামে ইংরেজ আমলে যেসব অভিযোগ তোলা হয়েছিল তার প্রায় সবকটাই মিথ্যে, বানোয়াট, আর পুরোটাই ছিল রাজনৈতিক চাল। তাহলে এত সবকিছুর পর আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে এলাম। শেষ পর্যন্ত আসল সত্যিটা কি? সিরাজউদ্দৌলা কি আসলে নায়ক নাকি খলনায়ক? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা সবচেয়ে বড় শিক্ষাটা পাই। আসলে ইতিহাস তো কোনো পাথরে খোদাই করার সত্যি নয় যে এটা কখনো বদলাবে না, বরং ইতিহাস হলো সময়ের সাথে বদলে যাওয়া একটা ব্যাখ্যা। প্রত্যেকটা যুগ তার নিজের প্রয়োজন আর পরিস্থিতি অনুযায়ী ইতিহাসকে নতুন করে দেখে, নতুন করে লেখে। পড়াশোনার ভাষায় এই জিনিসটাকেই বলা হয় হিস্টোরিওগ্রাফি। খুব কঠিন শোনাচ্ছে, আসলে মানেটা খুব সোজা। ইতিহাস কিভাবে লেখা হয়, সেই ইতিহাসটাই জানা।
আর সিরাজউদ্দৌলার এই যে পরিস্থিতির বদলের গল্প, মানে ভিলেন থেকে হিরো আবার নতুন করে বিচার, এটা কিন্তু হিস্টোরিওগ্রাফির একটা দারুণ উদাহরণ। তাই পরের বার যখনই কোনো ইতিহাস পড়বেন শুধু কি ঘটেছিল এটা জেনেই থেমে যাবেন না, বরং নিজেকে এই প্রশ্নগুলোও করুন। এই ইতিহাসটা কে লিখছে, কেন লিখছে, আর কোন সময়ে বসে লিখছে? কারণ শেষ প্রশ্নটা সবসময় এটাই হওয়া উচিত, আমরা আসলে কার লেখা ইতিহাস পড়ছি।